আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা অস্থির সময়ে বাংলাদেশে এখন, যদিও মধ্যরাত, কিন্তু আমি জানি গত কদিন ধরেই বাংলাদেশের মানুষ ঘুমোতে পারে না, কারণ রাত যত বাড়তে থাকে নানান রকম খবর তত জমা হতে থাকে এবং মানুষের উদ্গ্রীব আগ্রহ শেষ পর্যন্ত, মানে সবশেষ খবর অনুযায়ী আমি যতটুকু জানতে পেরেছি যে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে মুখোমুখি অবস্থান, সেখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমনটি তিনি জানিয়েছেন। তার উপদেষ্টা বা ছাত্র এনসিপির বিভিন্ন জনকে নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, সেই জন্য তিনি গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। এর বাইরে বিভিন্ন জায়গা থেকে আমাকে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ মোটামুটি নিশ্চিত, তবে কবে কখন সে ব্যাপারে কেউ কোনো ধারণা দিতে পারেনি। বরঞ্চ তিনি কোথাও যেতে পারবেন কিনা সেই সন্দেহ কয়েকজন প্রকাশ করেছেন। মানে তিনি যদি পদত্যাগ করেনও সেই ক্ষেত্রে তিনি সেফ এক্সিট পাবেন কিনা। অনেকেই বলছেন তিনি সেফ এক্সিট নাও পেতে পারেন, কিন্তু সেটা অনেক পরের আলোচনা। কারণ কালকে যে রাত পোহালে বাংলাদেশে যে শুক্রবার শুরু হবে, সেখানে একটা বড় ধরনের একটা নাশকতার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এরই মধ্যে সেনাবাহিনীকে অস্থির করে বিভিন্ন রকম লিফলেট বিতরণ শুরু হয়েছে, নানান রকম গুজব রটানো হচ্ছে, যেমন ঠিক তেমনি ভাবে অনেক কিছু ঘটছে এখন এই মুহূর্তে। কালকে দিনের বেলাতে জুমার নামাজের পরে এমনও শোনা যাচ্ছে যে সেনাবাহিনীকে প্রতিহত করার জন্য দেশে যে বিপুল পরিমাণে অস্ত্র লুট হয়েছে, আরো বিদেশ থেকে এসেছে বলে যে অভিযোগ রয়েছে, সব মিলিয়ে জেলখানা থেকে মুক্ত জঙ্গি এবং সন্ত্রাসী সবাই মিলে, এবং যে ইসলামিক মিলিশিয়া রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে, জঙ্গি গোষ্ঠী রয়েছে, সব মিলিয়ে তারা সেনাবাহিনীকে প্রতিহত করার একটি প্রচেষ্টা গ্রহণ করতে পারে এমনটি শোনা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমি এসব খবরের সত্যতা কতটুকু জানার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। জি জনাব কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে একটু বলুন তো, আপনি শুনতে পাচ্ছিলেন নিশ্চয়ই আমি যে আপডেটটুকু দিয়েছিলাম, যে আমি মোটামুটি কয়েকটি জায়গা থেকে আমাকে শুধু সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম নয়, আমি আরো কয়েকটা জায়গা থেকে মোটামুটি একটা নিশ্চিত খবরই পেয়েছি যে তিনি পদত্যাগ করতে পারেন। এমনকি তিনি পদত্যাগের পর কোথায় যেতে চান সে ব্যাপারেও আলাপ হয়েছে। আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ। দেখুন, আমাদের প্রফেসর নোবেল লরেট ইউনূস তিনি কিন্তু খুবই হতাশ, আমি বলবো। তিনি যে প্রত্যাশা নিয়ে এসছিলেন দেশে এবং তার নিয়োগকর্তারা তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান এই 9 মাস পরে এসে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, কোনো কিছু কিন্তু আর নিয়ন্ত্রণে নেই। আপনার যাবতীয় যা কিছু হয়েছে তার দায় কিন্তু তাকে নিতে হবে। নিয়োগকর্তাদের সুবিধা হচ্ছে তারা বয়সে নবীন, তারা হয়তো বলতে পারবেন যে আমাদের মুরব্বী যিনি ড্রাইভিং সিটে ছিলেন তিনি আমাদের এই যে পরিপূর্ণ দৃশ্যপটটা দেখতে পাচ্ছেন তার রূপকার। সুতরাং আমরা যেহেতু নবীন মানুষ, অনভিজ্ঞ মানুষ, আমরা কি বলবো। এখন বিষয় যেটি সেটি হচ্ছে নাহিদ ইসলাম মহোদয় তিনি দেখা করেছেন এবং মোটামুটি চেষ্টা করেছেন বোঝাতে যে আপনি শনিবার পর্যন্ত অপেক্ষা করুন, ইতিমধ্যে আমরা মাস মোবিলাইজেশনের কাজ শুরু করে দেব দেশব্যাপী। এবং ইতিমধ্যে যেটি জানা গেছে, একটি স্লোগানও আপনার উত্থিত হচ্ছে, সেটি হচ্ছে 1 2 3 4 111 নো মোর, 1 2 3 4 111 নো মোর। অর্থাৎ এই স্লোগানটি পপুলারাইজ করবার চেষ্টা চলছে। এখন ধরুন আমাদের মাননীয় সেনাপ্রধান 4 স্টার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্য রেখেছেন এবং তার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন, সেখানে উপস্থিত সবাই তার আন্ডার কমান্ড যারা, এবং তাদের সবার কনসেনসাস যে বক্তব্য সোশ্যাল মিডিয়ামে আমরা পেয়েছি, সেখানে আপনার পরিষ্কার করে বলা আছে যে সশস্ত্র বাহিনীকে ডার্কে রেখে এই সমস্ত সংস্কার কার্যক্রম চলছে। দে আর নট এ পার্টি টু দিস। ফলে
এখন যে মবক্রেসি, মব কালচার, যেটি নর্মস অফ দ্য ডেতে পরিণত হয়েছে, সেটি প্রতিহত করবার ঘোষণা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তারা দিয়েছেন। এবং আপনার এই অফিসার্স অ্যাড্রেস হলো গতকাল রাত থেকেই আপনার রায়ের বাজার এলাকায় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চিরুনি অভিযান পরিচালনা করা শুরু হয়েছে। তো ফলে কথা কাজে মিল আছে, তাদের যা বলেন তাহাই করেন। এখন এরকম একটি পরিস্থিতিতে আপনার এই যে নতুন করে আপনার মোবিলাইজেশন যে চেষ্টা চলছে, এটা অবশ্যই যারা আয়োজক তাদের মনে রাখতে হবে যে এক নদীতে দুবার গোসল করা যায় না। সেই অগাস্টের 2, 3, 4 তারিখ আর আপনার এই মের পরের বছর, মানে নতুন বছরে মে মাসের এই বর্তমান সময়ে 22-23 তারিখে এসে একই ঘটনা পুনরাবৃত্তি করাটা অসম্ভব। শুধুমাত্র অকল্পনীয় নয়, অসম্ভব। এই কারণে সেই গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের মত অনুসারে এক নদীতে দুইবার গোসল করা যায় না, সেই বিবেচনায়। আর 1, 2, 3, 4, 111 নো মোর। এখন আমাদের মাননীয় সেনাপ্রধান সশস্ত্র বাহিনী পক্ষ থেকে জানান দিয়েছেন যে কোনো অবস্থায় তারা ক্ষমতার আস্বাদন নিতে চান না, তারা ক্ষমতা গ্রহণ করবেন না, এবং তারা 1 জানুয়ারির মধ্যে যে কোনো মূল্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত। তো সুতরাং এমত অবস্থায় আপনার এই যে বার্তাটি, সেটিকে মিসরিড করে 111-এর সঙ্গে তুলনা করে যে স্লোগান রচিত হয়েছে, সেটি আসলেই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনভিপ্রেত একটি বিষয়। তো সে ব্যাপারে সবাই আশা করি সচেতন হবেন, এটি আমরা বলতে পারি। ধন্যবাদ। জি, এখন সশস্ত্র বাহিনীকে প্রতিহত করবে তারা, এরকম কথা শোনা যাচ্ছে। কিভাবে প্রতিহত করবে? দেখুন, আমার সৌভাগ্য এবং সুযোগ হয়েছিল সেফার ওয়ার্ল্ড নামে একটা লন্ডন বেসড অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা বাংলাদেশে কতগুলো অবৈধ আপনার স্মল আর্মস আছে সেটা নিয়ে সার্ভে করবার। এবং আমাদের সার্ভেতে আমরা পেয়েছিলাম বেশ সেই আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত মহোদয়, এখন যিনি মন্ত্রী মর্যাদায় অধিষ্ঠিত একজন উপদেষ্টা, তিনি তখন আপনার একটা সাংবিধানিক পদে ছিলেন, আপনার নির্বাচন কমিশনার হিসেবে। সেই সময় আমরা যে সার্ভে করেছিলাম সেটি তার সঙ্গে শেয়ারও করেছিলাম সেই ফাইন্ডিং। তিনি পরামর্শ দিয়েছিলেন এটা হাইলি সেন্সিটিভ একটা বিষয়, আপনাদের উচিত হবে না এটি প্রকাশ করা গ্রন্থাকারে। তো যাই হোক, তার সেই পরামর্শ আমরা গ্রহণ করে বিরত থেকেছিলাম প্রকাশ করতে। কিন্তু সেটাতে 5 লক্ষেরও বেশি ইললিগেল স্মল আর্মস আমরা খুঁজে পেয়েছিলাম সেই 111-এর সময়। 1 বছর পরে ডেফিনেটলি তার পরিমাণ বেড়েছে, এবং আপনার যে গণভবন লুটপাট হওয়ার পরে এসএসএফ এর যে অস্ত্রগুলো, সেগুলো তো বেহাত হয়েই গেছে। এর পাশাপাশি আপনার নরসিংদীতে জেলখানা যখন উপচে পড়লো, তখন অনেক অস্ত্র সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছে। এইভাবে বিভিন্ন থানা আক্রমণ করে আপনার পুলিশের সদস্যদের জ্বালিয়ে পুড়িয়ে বারবার পর সেই সব জায়গা থেকেও লুটপাট হয়ে গেছে সকল অস্ত্রশস্ত্র। তো সুতরাং বিপুল পরিমাণ অস্ত্র এখন আপনার নিয়ন্ত্রণের বাইরে। এখন এরকম একটি পটভূমিতে আমার আহ্বান থাকবে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি, তারা যাতে প্রথমেই এই মব কালচার রহিত করার অংশ হিসেবে এই যেই অস্ত্রগুলো লুটপাট হয়ে গেছে তা আপনার পুনরুদ্ধার করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। স্যার, আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, এটি এই ঘন্টা খানিক ধরে খুব বিলি করা হচ্ছে একটা লিফলেট। এখানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসার বৃন্দগণের নামে এই লিফলেটটি প্রচারিত হচ্ছে, সব জায়গায় সর্বত্র ছড়ানো হচ্ছে। এটির বিষয়টি কি স্যার জানেন নাকি? দেখুন, এটি আমার চোখে পড়েছে। এখন ধরুন এটা একটা আপনার লিফলেট সদৃশ্য সফট কপি, এবং এখানে যে আহ্বান জানানো হয়েছে, স্ট্রং রিজলভ ব্যক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীর যে স্ট্রং রিজলভ, সেইটি জনমনে যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে
এবং সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনী এবং তাদের সঙ্গে অ্যালাইড যে ফোর্সেস আছেন, তারা যে কোনো মূল্যে ডিসিপ্লিন ফিরিয়ে আনতে বাংলাদেশে বদ্ধপরিকর। ধন্যবাদ। জি, জি, আমিও কি বলবো, তারা যে বদ্ধপরিকর সেটির একটা নমুনা আমি দেখেছি আজকে। আপনি জানেন যে কালকে সঙ্গীত শিল্পী মমতাজ এবং যিনি আগে সংসদ সদস্য ছিলেন, তার উপরে কিন্তু তাকে যখন হাজিরার জন্য কোর্টে তোলা হয়েছিল, তখন তার উপরে হামলা হয়েছে। এই মবরা তার উপরে হামলা করেছে, ডিম নিক্ষেপ করেছে তার উপরে, তাকে নির্যাতন লাঞ্ছিত করেছে। এবং আমি শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে ওই হামলায় যারা ছিল এরকম 4 জনকে সেনাবাহিনী আটক করেছে। এই ব্যাপারে কি আপনার কাছে কোনো আপডেট আছে? আর ইশতিয়াক আহমেদ নামে এখানে একজন মন্তব্য করেছেন যে রাতে বসিলা ব্রিজের উপর বিশেষ অভিযান চলছে। গতকাল রাতে আমি যতখানি জানি সেনাপ্রধানের বক্তব্যের পর ওই রাতে 27 জনকে আটক করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে। দেখুন, আমাদের জেনারেল ওয়াকার মহোদয় তিনি যা বলেন তাই করেন, এবং উনি একজন সাচ্চা দেশপ্রেমিক মানুষ। কোন রকমের ছলনা, সঠতা এবং আপনার বুলি বচন আওড়ানোর মতো ব্যক্তি তিনি নন। এনাফ ইজ এনাফ। তিনি শেষ অবধি আপনার তার সহকর্মীদের সহ কাঁধে কাঁধ মিলিয়ে এই অভিযান পরিচালনায় নেমেছেন, এবং তিনি কামিয়াব হবেন এটাই দেশবাসীর প্রত্যাশা। এবং এখন দেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি তিনি। আপামর জনসাধারণ চান দেশে শৃঙ্খলা ফিরে আসুক। কোনো অবস্থায় এই যে মগর মুল্লুক সদৃশ্য পরিবেশ পরিস্থিতি, যেটাকে মব বলছি আমরা, এটা চিরতরে বিতাড়িত হোক, অন্তত দৃশ্যপট থেকে। ধন্যবাদ। জি, দেশে কি পরিমাণ অস্ত্র আছে, আমাকে এখানে অনেকেই অস্ত্রের ব্যাপারে সতর্ক করছেন। আমরা জানি যে 5ই আগস্টের পরে দেশের থানাগুলো লুট হয়েছে এবং থানায় যত অস্ত্র রাখা হয় সেগুলো লুটপাট করে নিয়ে গেছে। জেলখানাগুলো থেকে সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছে। এর বাইরে বিদেশ থেকে জাহাজে করে অস্ত্র আসার খবর আমরা পেয়েছিলাম। কোন পক্ষ এগুলো আমাদেরকে নিশ্চিত করে। তার উপরে ধরেন এই যে এখানে একজন মন্তব্য করেছে ইশতিয়াক আহমেদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে 300+ অস্ত্র, 1 লক্ষের উপর গুলি রয়েছে। এটি ডিজিএফআই তথ্য। একজন বলছেন, আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবির বলেছিল যে তাদের অস্ত্রাগারে কি পরিমাণ অস্ত্র আছে, মানে রাজশাহী ইউনিভার্সিটিতে কি পরিমাণ অস্ত্র তারা মজুদ রেখেছে। ফলে এর বিপরীতে সেনাবাহিনীকে যখন প্রতিহত করার ঘোষণা আসে, সেনাবাহিনী কি রক্তপাত অ্যাভয়েড করতে পারবে? দেখুন, শেষ গুলিটি থাকা পর্যন্ত অকুতোভয় চিত্তে তারা ইন এইড টু সিভিল পাওয়ার শুধু নয়, দেশমাতৃকার অখণ্ডতা বজায় রাখার স্বার্থে তারা কিন্তু কোন রকমের ছাড় দেবেন এমনটি আমি মনে করি না। আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় একটি বুলেট একটি শত্রু, একটি বুলেটও যাতে অযথা ব্যয় না হয় এবং স্ট্রে হওয়ার কোনো সুযোগ নেই। এখানটায় সবাই গ্রুপিং করে আপনার পাসিং আউট করেছেন, সুতরাং এখানে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই। বরং যারা তস্কর শ্রেণীর মানুষ অবৈধভাবে অস্ত্র সংগ্রহে রেখেছেন এবং ব্যবহার করার জন্য উদ্যোগী হয়েছেন, তাদের প্রশিক্ষণে ফাঁক আছে, এটা বলতেই হবে। কোনো অবস্থায় দে আর নট অ্যাট পার উইথ দ্য আর্ম ফোর্সেস। এই ব্যাপারে কোন রকমের অ্যাডভেঞ্চার তারা যদি করতে চান, তাহলে একেবারে রীতিমতো সমূলে লোপাট হয়ে যাবেন। এখন স্যার, সেনাবাহিনী তো অস্ত্রগুলো উদ্ধারও করেনি এখন পর্যন্ত। দেখুন, ইউনূস সরকার এই যে ডিলডালি ভাবে যেভাবে চলছিল, সেটা তো আসলে ফ্রাস্ট্রেশনের একেবারে চরম সীমায় সবাইকে নিয়ে গেছে। এখন আপনি যদি পলিসি মেকার হিসেবে খোলামেলা স্পষ্ট নির্দেশনা প্রদান না করেন, তাহলে তো সমস্যা অন্য জায়গায়। এখন সশস্ত্র বাহিনী জনগণের মুখোমুখি হতে চায়নি, তারা জনগণের সঙ্গে সিভিলিটি বজায় রেখে তাদের দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন।
এবং সেই চিন্তা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নিরস্ত্র জনগণের উপর গুলি বর্ষণ করবেন না। এটা তো তাদের কনসিয়াস ডিসিশন। এখন এইটাকে দুর্বলতা মনে করে কেউ যদি তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, তাহলে তো সেটা হবে চরম বোকামি, এবং তাই হয়েছে। আপনার গত প্রায় 9 মাসে ইউনূস সরকার এই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এর দায় তো অবশ্যই তাদের নিতে হবে, তারা এড়াতে পারবেন না। এবং বিশেষ করে আমাদের মাননীয় সেনাপ্রধান দেশের বাইরে সরকারি সফরে থাকাকালীন সময়ে একজন বেসামরিক ব্যক্তিকে আপনার এই নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত করাটাও ছিল আসলে চরম একটি আপনার অবজ্ঞা দেখানোর সামিল আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি। তো এখন যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, সেক্ষেত্রে মানে কোন টাইম স্কেডিউল আপনার জানা আছে কিনা, একটা ধারণা দিতে পারেন কিনা? আমার কাছে এরকমও খবর এসেছে যে তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন। দেখুন, আপনার পরিস্থিতি যদি সেই রকম দাঁড়ায়, তিনি যাবেনটা কোন পথ দিয়ে? সেখানেও তো সশস্ত্র বাহিনীর সহায়তার প্রয়োজন হবে। আপনার সেনানিবাসের মধ্য দিয়ে বিশেষ যে রাস্তাটি আছে, সরাসরি আপনার বিমানবন্দরে যাওয়া যায়, সেটি ব্যবহার করার সুযোগও তো তিনি পাবেন বলে আমার মনে হয় না। তিনি অনেকটা বুঝে বা না বুঝে যেভাবেই হোক এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব দিয়ে দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টার কাছে। এখন সেটা নিয়ে চরম আপত্তি আছে অনেকেরই। এখন ধরুন, আমার জানা মতে আপনার শফিকুল গনি স্বপন, আমাদের মশিউর রহমান জাদু মিয়ার জ্যেষ্ঠ পুত্র, তিনি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলেন, কিন্তু আদারওয়াইজ এই মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময় কিন্তু সরকার প্রধানের হাতে ন্যস্ত থাকে। সেটা বার্ডেনসাম মনে করলে তাহলে তো এই দায়িত্বই নেওয়া উচিত তা, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে যিনি কাজ করবেন, তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই। কারণ আমরা দেখেছি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তার অধীনস্থ ছিল সশস্ত্র বাহিনী বিভাগ, শেখ হাসিনার কাছে হাতেই ছিল সশস্ত্র বাহিনী বিভাগ। এমনকি যে কয়বার কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে, সে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের কাছে ছিল সশস্ত্র বাহিনী বিভাগ। নিশ্চয়ই একটা ভ্যালিড বিষয় আপনি রেইজ করেছেন, কিন্তু এখন বিষয়টা একটু জটিল হয়ে গেল না? ধরেন এই এই যে যারা নাহিদ, সার্জিস, হাসনাতরা কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে পারবেন? দেখুন, আপনার তারা তরুণ তুর্কি হতে পারে, বিপ্লবের অগ্র সৈনিক হতে পারেন, কিন্তু আপনার লোহাটা যখন গরম থাকে সেটা একরকম আভা ছড়ায়। যখন সেটি আপনার ঠান্ডা হয়ে যায়, তখন যতই এটার ওপর হাতুড়ি চালান না কেন, সেটা কিন্তু শেপ নেবে না। এখন অনেকটা সেরকম অবস্থায় এসে পৌঁছেছে। যতই আপনি আপনার স্লোগান তোলেন না কেন, 1 2 3 4 111 নো মোর, এখন 111-এর বিষয়টা তো অতীতের স্মৃতিতে পরিণত হয়েছে। এইটি জিগির এখন তোলাটা কতটা রেলেভেন্ট সে ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলছেন। ধন্যবাদ। জি, এখন এখন তারা কি বেশি, তাদের যে আমরা এই যে নির্বাচন কমিশনে যেই তারা ঘেরাও কর্মসূচি পালন করলো, তেমন কোনো তো সমাবেশ দেখলাম না, একমাত্র জামাত শিবিরের লোকজন ছাড়া আর তো কাউকে দেখলাম না। এখন আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পরে তারা বিরাট কর্মসূচি নিয়ে সেনাবাহিনীকে প্রতিহত করবে, এমন কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে কি ধারণা দিতে পারেন? আমি বলবো যে এ ধরনের চিন্তাটাও আসলে অমূলক, এই জন্যে যে শুধুমাত্র নাবালকেরাই এ ধরনের দুঃসাহস দেখাবেন, এক। আর যারা ধর্মপ্রাণ মানুষ, তারা কোনো অবস্থায় এই অশান্তির আপনার কাজ করবেন বলে আমার মনে হয় না। সেই ক্ষেত্রে যারা সাধারণ মুসল্লি রয়েছেন, তাদের কালকে জুম্মাবারে কি করণীয় আছে? তারা আপনার দেশ মাতৃকা রক্ষার প্রয়োজনে ইউনাইটেড স্ট্যান্ড নিতে পারেন, সকল অরাজকতার যাতে অবসান ঘটে সেই জন্যে সংশ্লিষ্ট ইমাম মহোদয়কে আপনার প্রার্থনা করবার জন্যে অনুরোধ করতে পারে এবং তাতে সামিল হতে পারে। জি, আপনার কি মনে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম কোনো কিছু ইমাম, বাংলাদেশের ইমামদের বেশ একটা সংগঠন রয়েছে, তাদের সঙ্গে নিশ্চয়ই পরামর্শ করবেন এই বিষয়ে নাকি?
দেখুন আপনার এটা তো এক্সপেক্টেড, তারা দায়িত্বশীল আচরণ করবেন এবং মুসল্লিদের আহ্বান জানাবেন তারা যাতে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে না নেন, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। জি। আমাকে যদি একটু বলতেন যে প্রধান উপদেষ্টা যদি কোনোভাবে গ্রেফতার হন কিংবা তিনি যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে তিনি সেফ এক্সিট পাবেন কিনা? আপনি বলেছেন, তবু আমি আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করতে চাই। দেখুন, এ পর্যন্ত গত 9 মাসে যাবতীয় যা কিছু ব্যত্যয় অনিয়ম ঘটেছে তার দায় তো সরকার প্রধান হিসেবে তাকে নিতেই হবে, তাই না? তিনি না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি হতেন বা আপনি হতেন, তাহলে আপনাকেও এই দায় নিতে হতো। ইউ সিম্পলি কান্ট গেট অ্যাওয়ে উইথ দ্যাট, ইম্পসিবল। সেক্ষেত্রে কি অসাংবিধানিক সরকার এরকম অভিযোগ আসতে পারে নাকি ধরেন যে পরিমাণ ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হয়েছে ওই অভিযোগ হতে পারে? যতগুলো আপনার ব্যত্যয় ঘটেছে তার সমস্ত দায় সরকার প্রধান হিসেবে তার স্কন্ধেই নিপতিত হয়। সুতরাং দায়ের আবার ন্যূনতম কোনো স্পেস বা সুযোগ আছে বলে আমি মনে করি না। ব্যক্তিগতভাবে এবং কালেকটিভলি হিজ ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস, সেই জন্যে তাদের সঙ্গে সব ব্যবহারে তাকে এই দায় নিতে হবে। এবং আপনার জনগণের করের টাকা অপচয় করার যে আপনার মহোৎসব চলেছে এই 9 মাসে, সেটিও সেই টাকাগুলো কড়ায় গন্ডায় হিসাব করে বুঝিয়ে দিতে হবে। জি। সেনাবাহিনী ধরেন যদি আমরা যে 5ই আগস্টের আগে যেভাবে করে জ্বালাও পোড়া দেখেছি, এইরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি করে, সেই ক্ষেত্রে সেনাবাহিনী কতখানি কঠোর হবে বলে আপনি মনে করেন? দেখুন, একদিকে সেনাবাহিনী যেমন আকাশের মতো উদার, সেই রকম ভাবে সশস্ত্র বাহিনী বজ্রের মতো কঠোর। তারা কোনো রকমের ছাড় দেবেন না এবং বাই ট্রেনিং তারা আপনার শতভাগ যতটুকু তাদের নিশ্চিত করা দরকার এই কার্যক্রম তারা সেটি করবেন। সেই ব্যাপারে তারা পারঙ্গম এবং সেই সঙ্গে দৃঢ় প্রত্যয়। স্যার, আমরা যদি দেখি যে সেনাবাহিনী আগে আমরা মানে 5ই আগস্টের আগে তারা খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তারা গুলি করবেন না। গতকাল যে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বক্তব্য রাখলেন, এরকম কিন্তু তিনি কিছু বলেননি, বরং তিনি বলেছেন তাদের সঙ্গে আছে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স, তাদের সমর্থন তার প্রতি রয়েছে। দেখুন, অরাজকতা একেবারে সর্বশেষ বিষয় যেটি আন্তর্জাতিক সম্প্রদায় চাইবেন। তারা কোন অবস্থায় নৈরাজ্য বাসা বাঁধুক সেটি কোন রকমের উৎসাহ প্রদান করবেন না। সেই জন্যে ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট হিসেবে একটি দেশের সশস্ত্র বাহিনী তখন কিন্তু আর পিছিয়ে থাকতে পারে না। তাদের অতন্ত্র প্রহরীর যে ভূমিকাটি, তার অনুষঙ্গী হিসেবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং আমরা তারই প্রত্যাশী। জি স্যার, আমি শেষ করব, কিন্তু এই ধরেন এই ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করবেন কি করবেন না, এটি যতক্ষণ পর্যন্ত ঘটনাটা না ঘটে ততক্ষণ পর্যন্ত তার নিশ্চয়তা দিয়ে বলা যায় না, কিংবা যেসব আলামত দেখা যাচ্ছে তাতে মোটামুটি এরকমটাই আমরা পিকচার তো পেয়েছি। এট দ্য সেম টাইম একদিকে যেমন বিদায়ের গুঞ্জন, অন্যদিকে আগমনেরও কিন্তু গুঞ্জন আছে। আমি এরই মধ্যে অন্তত দুজনের নাম পেয়েছি যাদেরকে নিয়ে আলাপ আলোচনা চলছে। এর মধ্যে একজন রেহমান সোবহান, আপনি জানেন বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং আরেকজনের নামটা আমি এখন এই মুহূর্তে ভুলে গেলাম, আমার একটু দেখতে হবে। হ্যাঁ, দুজনের নাম আমি অন্তত পেয়েছি। এই বিষয়ে আপনি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন কিনা? আরেকটি নাম আমি শুনেছি, সেটি হচ্ছেন অ্যামচামের কর্ণধার হিসেবে পরিচিত আফতাবুল ইসলাম। ওকে, না আমি এটা তাহলে 3টা নাম আমি পেয়েছি। সাবেক সেনা কর্মকর্তা ডক্টর ইকবাল করিম ভূঁইয়া। নুরুন নবী। হ্যাঁ, ইকবাল করিম ভূঁইয়ার কথা বলছেন? না ডক্টর নুরুন না, নবী।
নুরুদ্দিন খান, নুরুদ্দিন খান, সরি, ডক্টর নুরুদ্দিন খানের কথা শুনেছি। এই দুইটা আমি শুনেছি স্যার, রেহমান সোবহান এবং নুরুদ্দিন খানের কথা শুনেছি। এখন আপনার কাছেও তো খবরে এসছে দুজন, হ্যাঁ বুঝতে পেরেছি। জি জি, আমি ওই যে আফতাবুল ইসলামের কথা শুনলাম, আফতাবুল ইসলামেরই সহোদর এবং তার ভাতৃবধূ হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাম জড়িয়ে গেছে। তেমন একটি বা একাধিক নিবন্ধন আমরা রচনা করতে দেখেছি চন্দন নন্দী মহোদয়কে, যিনি দিল্লি বেসড একজন প্রলিফিক জার্নালিস্ট অ্যান্ড রাইটার। জি, তো তার মানে এই গুঞ্জনগুলিও রয়েছে, তাই তো? সেগুলি সত্য হোক মিথ্যা হোক, ধরেন আমি যেমন রেহমান সোবহান এবং নুরুদ্দিন খান, তো তাদের দুজনের অনেক বয়স হয়েছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি আবার এখন ভাই বয়সের দোহাই দিয়ে পারবেন না, কারণ প্রফেসর ডক্টর রেহমান সোবহান তিনি তো কোনো অংশে কম বয়সের তরুণ নন। তিনি যেহেতু আগ্রহে আপনার অ্যাপ্রোচ হওয়া মাত্রই কবুল করেছেন, সুতরাং রেহমান সোবহান বলুন, ফারুক সোবহান বলুন, আফতাবুল ইসলাম বলুন, তারা পারবেন না কেন? না 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 না, আপনি এখানে একটা জিনিস আমার মনে হয় ম্যাচ আপ করে ফেলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো দীর্ঘদিনের খায়েশ, তার আকাঙ্ক্ষা ছিল, আমরা সেটি সেই 1/11 এর আগে থেকে দেখেছি, সেই 2007 সাল থেকে দেখেছি। তিনি এই জন্য রাজনৈতিক দলও গঠন করেছিলেন, তার ওই যে গণশক্তি নামে, তাই তো, নাগরিক শক্তি নামে। হ্যাঁ, নাগরিক শক্তি, শক্তি দই মানে কি করেননি তিনি? জি, সো কিন্তু বাকি যাদের নাম আপনি আমি বললাম, যেগুলির নাম বাতাসে এখন এই মুহূর্তে ঘুরছে, সেই নামের কাউকে আমরা দেখিনি তারা তাদের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা কোনোদিন দেখিয়েছেন। দেখুন, আকাঙ্ক্ষা এক জিনিস, আর আপনার জনস্বার্থে, জাতীয় স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান সেটি আরেক জিনিস। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ফলে অনেক কিছু ঘটছে, আরো অনেক কিছু ঘটার আশঙ্কা রয়েছে। আমরা নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে সেই ব্যাপারগুলিতে আপডেট করব। একটা খুবই কঠিন সময় পার করছে বাংলাদেশ, রাজনীতির ইতিহাসে, সামরিক বাহিনীর ইতিহাসে, সামগ্রিকভাবে সব দিক থেকে এই সময়টি এতটাই জটিল, কঠিন এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে একটা 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 প্লে গ্রাউন্ডের একটা একটা মানে একটা বাঘ না, কয়েকটা বাঘের মুখে সামনে পড়েছে, এবং এর জন্য যে ডক্টর ইউনূসকে দায়ী করছে অনেকখানি বাংলাদেশের মানুষ মোটামুটি কনভিন্সড যে এর জন্য বাংলাদেশে একটা বাঘের মুখে পড়েছে এবং একটা বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্রে প্লেগ্রাউন্ড হচ্ছে। আপনার কি মনে হয় মানুষ যথেষ্ট পরিমাণ কনভিন্সড হয়েছে দেখেই সেনাপ্রধান এত শক্ত অবস্থান নিতে পেরেছেন? দেখুন, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দেশপ্রেমিক ব্যক্তিত্ব হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এটা নিয়ে কোন রকমের দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আমি বুঝতে পেরেছি, কারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই কমেন্ট দেখেছি যিনি যারা আর কি সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়েছেন তার এই বোল্ড অবস্থানের জন্য। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সেনাপ্রধান এতখানি সমর্থন পাচ্ছেন, নাকি আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি এতে কোনো রকমের সত্যের অপলাপ হয়েছে তেমনটি আমি মনে করি না। কোনো অতিশয়োক্তি আপনি করেছেন সেটিও আমি ভাবছি না। না, এরকম ইনডিরেক্টলি বললে হবে না, আমি আপনার কাছ থেকে এক্সপ্লানেশন শুনতে চাই। আমি যেটি বলবো সেটি হচ্ছে, তিনি চাইলে তো 5 অগস্টেই ক্ষমতা নিতে পারতেন, সেটি তিনি করেননি। চরম ঔদার্যের পরিচয় দিয়েছেন এবং এখন পর্যন্ত টিল টুডে তিনি দৃঢ়চিত্তভাবে বলে যাচ্ছেন যে সেনাবাহিনীর এবং তার কোন রকম উচ্চাভিলাষ নেই। তারা চান অ্যাজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য স্টেট, তারা 1 জানুয়ারির মধ্যে নির্বাচিত সরকার দেখতে চান এই দেশে। তো তারা তো পেশাদারিত্বের সঙ্গে
তাদের যে কর্তব্য সে সম্পর্কে সচেতন আছেন। কোন রকমের অ্যাডভেঞ্চার তাদের মনের মধ্যে আছে এমনটি মনে হয় না। জি, বুঝতে পেরেছি স্যার। খুবই একটা জটিল অবস্থার মধ্যে রয়েছে সবকিছু। দেখা যাক কি হয়, কোন দিকে যায়। আমরা নিশ্চয়ই দর্শকদেরকে এই বিষয়ে আরো আপডেট জানাতে পারবো। ডক্টর কি বলে এটাকে, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই রাতের বেলাও আপনি আমাকে সময় দিয়েছেন। আপনি ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে। জি, জি। সবার প্রতি রইল শুভকামনা। সালাম আলাইকুম। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, এবং যে যেখানে আছেন সাবধানে থাকুন। সাবধানতার কোনো বিকল্প নেই, কারণ এই মুহূর্তে সাবধান থাকা, আপডেটেড থাকা খুবই জরুরি। সবাই ভালো থাকুন।